কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ছাত্রীরা তাকে স্মরণ করব ও আমাদের মনে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করব। আমি আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ বক্তা ডক্টর। নমস্কার। আমাদের আজকের সম্মানীয় অতিথি, তাকে আবার নমস্কার, প্রীতি শুভেচ্ছা। আমার সহকর্মীরা এবং আমার প্রিয় ছাত্রী, আজকের দিনের তাৎপর্য অনুসর খুব ভালোভাবে বলেছে। আমরা একটু আগে ক্লাসেও এটা নিয়ে কথা বলছিলাম। আমি দেখলাম ইউজি ফার্স্ট সেমের মেয়েরা বেশ অবহিত আছে রামান এফএম সম্পর্কে। জীবনের প্রতিটি দিনে বিজ্ঞান সচেতনতা বাড়ানোই কিন্তু আসলে আমাদের এই দিনটার উদ্দেশ্য। সে বিজ্ঞান সচেতনতা বাড়াতে গিয়ে আমাদেরকে অনেক কুসংস্কার, অন্ধকার থেকে বেরিয়ে আসতে হবে। আজকেও কাগজে দেখলাম যে মেডিকেল কলেজে পুত্র সন্তান জন্মেছে বলে তার রিচুয়াল হিসেবে পশু বলি মেডিকেল কলেজের উল্টো দিকে ফুটপাথে হচ্ছে। Biological Science Division, Indian Statistical Institute, Kolkata. Sir was awarded PhD degree in agronomy from University of Calcutta in 1996. His favorite research interests include sustainable agriculture and cropping system research, system of rice intensification, waste management research, including composting and vermicomposting, natural resource. যদি এগুলো তোমাদের জানা থাকে, আমি স্টুডেন্টদেরকে বলছি, যদি জানা থাকে তা বলে আমি স্কিপ করে দেবো। যদি জানা না থাকে তাহলে একটু মন দিয়ে দেখার চেষ্টা করো, কারণ এটা একটু খুব একটা কমন সাবজেক্ট নয়। ক্লাইমেট অনেক কিছু বোঝা যাবে। এখানে মেইনলি হচ্ছে আমরা যে পড়ি গ্লোবাল ওয়ার্মিং, তার জন্য মেইন দায়ী হচ্ছে রেডিয়েশন। কত রকমের রেডিয়েশন হয়? প্রচুর রকমের রেডিয়েশন হয়। নেক্সট দায়ী শুধু রেডিয়েশন নয়, সোলার রেডিয়েশন, ক্রিস্টালের রেডিয়েশন। সোলার সূর্য থেকে একটা রেডিয়েশন আসছে, তারপরে সেটা রিফ্লেক্ট করছে, যেটা রিফ্লেক্ট করছে দ্যাট ইজ ফর দ্য ক্রিস্টালের রেডিয়েশন। আর যেটা সূর্য থেকে আসছে দ্যাট ইজ ফর দ্য সোলার রেডিয়েশন। তারপরে আরো কি আছে? ক্লাউডস আছে, যে প্রেসিপিটেশন। প্রেসিপিটেশন মানে কি? বৃষ্টি। খালি কি বৃষ্টি না, all the forms of rainfall. All the forms of rainfall মানে snow, rain. You to always you can consider ইউটাকে কনসিডার করা কেন যায় না? তার কারণ হচ্ছে ইউটা কিন্তু ভেপার। যখন ওটা কোনো কোল্ড সারফেসে কন্ট্যাক্টে আসে তখন জলের ফর্ম হয়, ওয়াটার ফর্ম হয়। সো ইউ ক্যানট বি কনসিডার্ড অ্যাজ এ প্রেসিপিটেশন। প্রেসিপিটেশন মানে হচ্ছে স্নোফল এন্ড স্লাশ। গ্রিনহাউস গ্যাসেস, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা নিয়ে এটা নিয়ে যত গন্ডগোল হবে অ্যাটমসফিয়ার। নেক্সট স্কিপ করে একই জিনিসটাকে দুটো ডিটেলসে বলা হয়েছে এখানে। তো এটা খুব ইম্পর্টেন্ট। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকে এই অবধি আর্থ এটা, দিস ইজ কল্ড আর্থ সারফেস, দ্য সয়েল, আর আমরা যে ক্রিস্টাল যাকে বলছি। এন্ড এর বাইরে হচ্ছে হলো কিন্তু অ্যাটমসফিয়ারের বাইরে। তাহলে এই যে লেন্থটা, এই লেন্থটা হচ্ছে 30 কিলোমিটার। যত কিছু গন্ডগোল সমস্ত কিছু এই 30 কিলোমিটার মাঝখানে হয়েছে। 30 কিলোমিটার এই ওপরটা ওজন লেয়ার দিয়ে আটকানো আছে, ঢাকা আছে। কাজে আমাদের ওজনের ওপারে কি হচ্ছে উই আর নট অ্যাট অল কনসার্ন, কারণ ওটা ভেদ করে ভেতরে আসতে পারছে। কিন্তু আমাদের ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে ওজন লেয়ারটাকেও ব্রেক করে দিচ্ছে। দেখুন এখানে মেইনলি আমরা দেখিয়েছি যে রেডিয়েশন কিভাবে আসছে। সূর্যের থেকে যে এনার্জিটা আসছে সেই এনার্জিটা আমরা যাকে লাইট
তো একটা আসে, একটা হচ্ছে হিট এনার্জি। এটা দুভাবে আসে, একটা হচ্ছে শর্ট ওয়েভ এনার্জি, একটা লং ওয়েভ। লং ওয়েভ এনার্জি আসতে প্রচুর সময় নেয়, শর্ট ওয়েভ এনার্জি গুলো খুব তাড়াতাড়ি পৌঁছায়, ট্রাভেল করে খুব তাড়াতাড়ি, এরাও আবার ফিরে যায়। আর লং ওয়েভ এনার্জি তার ট্রাভেল পিরিয়ডটা প্রচুর, সূর্য থেকে পৃথিবীতে আসতে, সেটা যখন টেলিস্কোপে এসে আর্থে এসে আর্থ যখন এটাকে রিফ্লেক্ট করে, রিফ্লেক্টেড বাই সারফেস, তখন এর যাওয়ার সময়টাও খুব বেশি। তো এখন প্রশ্ন হচ্ছে, আমরা এই রেডিয়েশন করে বেস করে আমরা ঠান্ডা কিংবা গরম অনুভব করি, কখন আমরা সব থেকে বেশি গরম অনুভব করি? কখন আমরা সব থেকে বেশি গরম অনুভব করি? কটা মানে কখন সারা দিনের মধ্যে? হ্যাঁ, নুন। নুন মানে 12, তাই কি? কেউ দ্বিমত আছে? কেন ছাত্রীরা বলো, কেউ দ্বিমত আছো? তুমি 12টার সময় বাড়ি থেকে বেরোতে পারো? বেরো যখন কুর্তি মানে ছাতা খুলতেই হবে, সেরকম কি ফিল হয় না? তাহলে কখন ফিল হয়? যে ছাতা ছাড়া বেরোনো যাচ্ছে না, দুপুর 2টোর আশেপাশে রাখা উচিত, যেখানে কাঁপবে অ্যান্টিক্লকওয়াইজ। ঠিক আছে, তো 2টোর রিডিং থেকে যদিও এখানে অ্যান্টিক্লকওয়াইজ ঘুরলে পরে হাওয়াটা যদি আসে, এটা কিন্তু অ্যান্টিক্লকওয়াইজ ঘুরবে না, কারণ এই সারফেসটা দিয়ে হাওয়াটা পাস আউট হয়ে যাবে। আর এটা যেহেতু কাপ, এই জন্য এটা ঘুরবে, ওখানে গিয়ে হিট করবে, ওটা ঘুরবে, এই জন্য কিন্তু ওই রিডিংটা আমরা পাবো না, অ্যান্টি ক্লকওয়াইজে উইন্ড স্পিডের রিডিংটা আমরা পাবো না। তার জন্য পাশে উই শুড হ্যাভ ওয়ান অ্যানাদার দিস কাপ অ্যান্টিমিটার হুইচ রোটেট অ্যান্টি ক্লকওয়াইজ। তোমার কাছে যদি একটা অটোমেটিক ওয়েদার স্টেশন থাকে, এখানে সমস্ত সেন্সার আছে, দিস আর দ্য কাপ অ্যান্টিমিটার, তার মানে উইন্ড স্পিডের সেন্সার, এখানে রেইনফলের সেন্সার আছে, টেম্পারেচার সেন্সার আছে, সমস্ত সেন্সার, যত বেশি সেন্সার এখানে দেওয়া যায়, ইনকর্পোরেট করা যায়। And ultimately the data will be logged in data logger. এই data logger থেকে directly কম্পিউটারে ট্রান্সফার করা যায় and you can get the data from this institute. তো আমি আমাদের ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের গিরিডিতে আমাদের একটা ফার্ম আছে, এগ্রিকালচার এক্সপেরিমেন্টাল ফার্ম, সেখানে ম্যানুয়াল, অটোমেটিক এবং এটাও আমরা ইনস্টল করেছি। এখন জানি না ডাইরেকশনে হাওয়াটা আসছে। দিস ইজ অলসো ইম্পর্টেন্ট ইন এগ্রিকালচার পার্টিকুলারলি। তোমরা আম গাছ দেখেছো, অনেকটা লম্বা হয়, আমরা রোদে লাগাই, আর হাওয়াটা যদি ওই দিক থেকে আসে, তুমি যদি এই ডায়াগোনালি যদি আম গাছ লাগাও, তাহলে কি হবে? আমগুলোকে ফেলে দেবে। কাজে আমার রোড যদি ওই দিক থেকে হাওয়া আসে, তাহলে আমার রোডগুলো এরকম হওয়া উচিত, যাতেগুলো পাস করে দিই। ভেরি ইন্টারেস্টিং। দেখুন, এই যে থার্মোমিটার, উপরে থার্মোমিটার দেখা যাচ্ছে না, এটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম থার্মোমিটার, এটা মিনিমাম থার্মোমিটার। ম্যাক্সিমাম থার্মোমিটার রেজলভেন্স উইথ দ্য ক্লিনিক্যাল থার্মোমিটার। যেরকম আমরা জব দেখি, একটা পাড়া আছে, এখানে বাল্বের মধ্যে বাল্বের মার্কারি দেওয়া আছে, মার্কারিটা হিট যত হবে মার্কারিটা বাড়তে থাকবে, কিন্তু তারপরে এক জায়গায় গিয়ে স্টেবল হয়, মানে যে ম্যাক্সিমাম যে টেম্পারেচার অ্যাটেন্ড করবে সেখানে ইট উইল ফিক্স। দেন ওটাকে ঝাঁকিয়ে, যেভাবে আমরা ক্লিনিক্যাল থার্মোমিটার বলি, ঝাঁকিয়ে ওটাকে পাড়াটাকে মার্কারিটা লেভেলের নিচে নামে। আর মিনিমাম যে থার্মোমিটার, সেখানে কিন্তু পাড়া থাকে না, সেটা লিকুইড থাকে, ইথার জাতীয় একটা লিকুইড থাকে, সেটা বাড়তে থাকে। ওখানে একটা ইন্ডিকেটর থাকে, একটা পিন থাকে। যখন পিনটার নিচে টেম্পারেচার যখন নিচে নেমে আসে, তখন পিনটা নিচে নেমে আসে। তারপরে যদি টেম্পারেচার বাড়ে, তখন কিন্তু পিনটাকে উপর দিয়ে ফ্লুইডটা চলে, লিকুইডটা চলে যাবে, পিনটা ওই জায়গায় ফিক্স হয়ে যাবে। পিনটাকে আবার উপরে তুলতে গেলে আমাকে উই হ্যাভ টু ইউজ দ্য ম্যাগনেট। ম্যাগনেটে পিনটা উপরে তুলতে। আচ্ছা, এই ট্রান্সপিরেশন দুভাবে জল আমাদের ক্ষতি হয়, মানে বেরোয়, ক্ষতি হয় না, লস হয়। একটা হচ্ছে এভাপোরেশনের মাধ্যমে, আরেকটা ট্রান্সপায়ার্ড বাই দ্য পার্ট। সো দিস ইজ an instrument by which you can estimate, not measure, you can estimate the potential evapotranspiration. PET. Potential evapotranspiration is the loss of water
moisture ability index. If MAI is more than 1, that means your gain is more than your loss, water loss. So you can recommend any crop, recommend the farmers to do any type of crop. That's because your water loss through evaporation transmission is less than whatever you are getting the water through precipitation. আমাদের এখনো 47% এরিয়া আন্ডার রেনফেড। রেনফেড মানে বৃষ্টি নির্ভর চাষ হয়। ভারতবর্ষে এত উন্নত হয়ে গেছে কিন্তু এখনো ওরা এই জায়গাটাতে পুরো 100% এরিয়া আমরা ইরিগেশন করতে পারিনি। This is called canvas of sunshine recorder. এই ছোট্ট একটা স্পেয়ার যেটা দেখতে পাচ্ছ এটা গ্লাসের তৈরি, ট্রান্সপারেন্ট গ্লাস, এবং এখানে 3 ধরনের কার্ড দেখা যাচ্ছে। এইভাবে এই স্প্রে আমরা জানি সূর্যের যে গতিপথ কখনো দক্ষিণায়ন হয়, কখনো উত্তরায়ন হয়, কখনো স্ট্রেট। একটা টাইমের জন্য একটা কার্ড ফিক্স থাকে। আমাদের এখানে সেরকম ক্লাস করা আছে, ঠিক আছে। সানলাইটটা থ্রু দিস ফ্লো রেকর্ডারের মাধ্যমে ওখানে আসে, স্পেয়ারের মাধ্যমে ওই জায়গাটাতে কার্ডের মধ্যে পড়বে, এবং এখানে একটা বার্নিং ইন্ডিকেশনকে বার্ন করতে হবে। সেই কতটুকু বার্ন হলো এখানে যে ক্লাস দেওয়া আছে এবং তার সঙ্গে আওয়ার্স মেনটেন করা হয়, লেখা থাকে। আমরা বলে দিতে পারি এত ঘন্টা ব্রাইট সানশাইন আমরা পেয়েছি। আচ্ছা, ব্রাইট সানশাইন কেন নেই? কেননা রেডিয়েশন, ফটো অ্যাক্টিভ রেডিয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন এগ্রিকালচার। PAR, ফটো অ্যাক্টিভ রেডিয়েশনের জন্য উই নিড পাইরোনোমিটার। পাইরোনোমিটারটা খুব কস্টলি, ঠিক আছে। and photo active radiation is directly proportional to biomass production. Photo active radiation যদি বাড়ে তাহলে পরে বায়োমাস প্রোডাকশন বাড়বে। আজকে ভারতবর্ষ যে এনভায়রনমেন্টে, যে ওয়েদারের কিংবা যে ক্লাইমেটের মধ্যে আমরা থাকি, সেখানে কিন্তু আমরা ব্রাইট সানশাইন আওয়ার্স 4 থেকে 5 ঘন্টা বেশি পাই। whereas যদি আমরা ইউরোপের যদি কান্ট্রি থেকে যাই তারা 10-12 ঘন্টা পাই। তাই অটোমেটিক্যালি তাদের প্রোডাকশন, যে কোনো ক্রপের প্রোডাকশন অনেক হাই হবে কিন্তু ইন্ডিয়া আর এশিয়ার সাবকন্টিনেন্টাল যে দেশগুলো আছে। তারপরে তো অনেক দিনই থাকে, মেঘে আচ্ছন্ন থাকে। আগে এটা থেকে আমরা কনভার্ট করতে পারি ফটো অ্যাক্টিভ রেডিয়েশন। তোমার কাছে যদি একটা অটোমেটিক ওয়েদার স্টেশন থাকে, এখানে সমস্ত সেন্সর আছে, দিস আর দা কাপ এনোমিটার, মানে উইন্ড স্পিডের সেন্সর, এখানে রেইনফলের সেন্সর আছে, টেম্পারেচারের সেন্সর আছে, সমস্ত সেন্সর, যত বেশি সেন্সর এখানে দেওয়া যায়, ইনকর্পোরেট করা যায়। and ultimately the data will be logged in data logger. এই data logger থেকে directly কম্পিউটারে ট্রান্সফার করা যায় and you can get the data from this instrument. তো আমি আমাদের ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে গিরিডিতে আমাদের একটা ফার্ম আছে, এগ্রিকালচার এক্সপার্ট ফার্ম। সেখানে ম্যানুয়াল, অটোমেটিক এবং এটাও আমরা ইনস্টল করেছিলাম। এখন জানি না average weather. Average means normal weather. Normal means as defined by the IMD, India Meteorological Department. Normal means 30 years average. 30 বছরের অ্যাভারেজটা করে নরমাল। এই 30 বছরটা কি তিনটে ডিকেড ধরে হবে নাকি রানিং অ্যাভারেজ হবে, সেই সম্বন্ধে IMD এখন কিছু বলে। আমার মতে, কেননা আজকাল যেভাবে 2023 was the warmest year globally, তাই আলাদা করে করছি না। আর যেটা অ্যান্থ্রোপোজেনিক অ্যাক্টিভিটিস, তার মধ্যে দুটো, গ্রিন হাউস গ্যাসেস, রিফ্লেক্টিভিটি অর অ্যাবজর্পশন অফ সানস এনার্জি। কেন এটা রিফ্লেক্টিভিটি অর অ্যাবজর্পশন সানস এনার্জিটা চেঞ্জ হচ্ছে? কেননা আমরা কিছু গ্রিন হাউস গ্যাস, আলটিমেটলি সেই গ্রিন হাউস গ্যাসই হচ্ছে রেসপন্সিবল। হোয়াট ইজ গ্রিন হাউস গ্যাস? নেক্সট, গ্রিন হাউস গ্যাসটা কি? দুটো মনে চলে এসছে না, ঠিক আছে। আচ্ছা, আমি পুরো ইন্টারনেট maximum temperature plus minimum temperature divided by 2, that is not the average temperature, average of globally average, not a particular area. This is entirely vague thing.
আন্টার্কটিকার সঙ্গে আজকে সুমেরুর সঙ্গে আমি যদি থর মরুভূমির তুলনা করি, যদি কম্পেয়ার করি, ইজ ইট পসিবল টু কম্পেয়ার? এখানে তাই করা হয়েছে, গ্লোবাল অ্যাভারেজ একটা দিয়েছে। তারপরেও দেখো কতটা চেঞ্জ হচ্ছে, 13.7 ছিল, এখন 40.8 এ পৌঁছে গেছে। আইপিসিসি, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল ফর ক্লাইমেট চেঞ্জ, সারা পৃথিবী বড় বড় সমস্ত দেশ, বড় ছোট সব দেশের রাষ্ট্রপ্রধানরা বসে ঠিক করেন যে কি হওয়া উচিত। ক্লাইমেট চেঞ্জে এই যে দ্রুত হারে টেম্পারেচারটা বাড়ছে, এটাকে কি, কোন জায়গাটায় রোধ করা উচিত, কিভাবে রোধ করবো। এরা বলছে যে এই টেম্পারেচারটাকে কোথায় বলেছে 2 ডিগ্রি অব্দি আমরা অ্যালাউ করবো বাড়াটাকে। লাস্ট 2023-এর যে অ্যানুয়াল রিপোর্ট বার করেছে আইপিসিসি, তারা বলছে না 1.5 এর বেশি বাড়বো যদি এটা আমরা অ্যালাউ করি, তাহলে সমাজ মানে মনুষ্য সমাজ সভ্যতা ধ্বংস হয়ে যাবে। কাজে এর কনসিকুয়েন্সটা কোন জায়গায় আপনাদের একটু মানে তোমাদেরকে একটু ভাবার জন্য বলছি, যে আমরা বুঝতে পারছি না, প্রতিদিনের অভিজ্ঞতা থেকে বলছি ও এইবার একটু গরম পড়েছে। আর শহরের লোকে তো আরো বুঝি না, আমার বাড়িতে 10টা এসি আছে কিংবা 4টে ঘর 4টে এসি আছে, কিছুই বুঝি না আমরা। গ্রামে যারা থাকে তারাও অতটা বোঝে না, কেননা ঘরের ভেতরে ঢুকে থাকে, হয়তো নানাভাবে নিজেকে একটু আরাম দেওয়ার চেষ্টা করে। কিন্তু যারা প্রকৃতির মেইন জিনিস, ধরুন গাছ কিংবা যে বায়োডাইভার্সিটি, নানা ছোট খাটো জীব জন্তু যেগুলো আছে, ফ্লোরা এন্ড ফৌনা, সেগুলো তো এফেক্টেড হচ্ছেই। কিন্তু দিস গ্লোবাল সারফেস টেম্পারেচারের রেট অফ ইনক্রিজটা দেখাচ্ছি। এই যে দেখো ইন্টারেস্টিং, 1880 আর 2000, এই যে কম্পেয়ার করছি, দ্যাট শুড বি এ কম্পারেবল পয়েন্ট, একটা রেফারেন্স পয়েন্ট দরকার আমার, যে রেফারেন্স পয়েন্টের উপর বেস করে আমি কম্পেয়ার করব। তো হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট রেফারেন্স পয়েন্ট? প্রি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইজ দ্য বেস্ট রেফারেন্স পয়েন্ট। প্রি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে কি ছিল, পোস্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে কি এলো। প্রি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হয়েছিল 1880 সালে ফ্রান্সে, তারপরে 1950 অব্দি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যুগ। 1950-এর পর থেকে আমরা রেভলিউশন প্রায় মোটামুটি মানে ইন্ডাস্ট্রি সমস্ত ডেভেলপমেন্ট একটা স্যাচুরেটেড জায়গায় পৌঁছেছে, হচ্ছে এখনো ডেভেলপমেন্ট। কিন্তু এখন যেদিকে যাচ্ছে ডেভেলপমেন্টটা, সেটা যত না ডেভেলপমেন্টের জন্য ফর ম্যানকাইন্ড, তার থেকে বেশি টু মেক প্রফিট মেকিং এর জন্য হচ্ছে। তো এইটাও দেখুন, 4টে ডেটা সোর্সকে আমরা কম্পেয়ার করেছি। These are all globally accepted data source, NASA থেকে শুরু করে এই নোয়া থেকে শুরু করে সবকটাই হচ্ছে গ্লোবালি অ্যাকসেপ্টেড ডেটা সোর্স। এবং প্রত্যেকটা দেখা যায় অলমোস্ট সেম ক্লেম, যে টেম্পারেচার রেট অফ ইনক্রিজ, মানে রেটটা ইনক্রিজের রেটটা বাড়ছে। ডিফরেস্টেশন হচ্ছে জানি আমরা, কিন্তু লেটেস্ট ডেটা বলছে ডিফরেস্টেশন এখন অনেকটা কমেছে। এখন অ্যাফরেস্টেশন, জঙ্গল বাড়ছে, কিন্তু বৃষ্টি গ্লোবাল, দিস ইজ দ্য গ্লোবালি অ্যাভারেজ প্রেসিপিটেশন, বৃষ্টিটা কিন্তু মোটামুটি কনস্ট্যান্ট। তো এটা তো আমার মাথাতেও আসে না, যদি টেম্পারেচার বাড়ে, যদি গাছ কাটা হয়, আমরা তো জানি এরাই বৃষ্টি মেইনলি প্রেসিপিটেশনের জন্য রেসপন্সিবল, তাহলে বৃষ্টি কি করে কনস্ট্যান্ট থাকে। নেক্সট, এর উপরে আবার প্রচুর কাজ আছে, আমি সেগুলো এখন এখানে বলার প্রচুর সময় নেই। এবার আমরা যদি ইন্ডিয়ার চেহারাটা দেখি, দেখুন টোটাল রেইনফল, আবার সেই টোটাল মানে রাজস্থান থেকে আপ টু মেঘালয়, যেখানে সবথেকে বেশি বৃষ্টি হয়, তার এভারেজও কিন্তু খুব একটা ট্রেন্ড কমছে বাড়ছে না। একটা ভেরিয়েবিলিটি তো অবশ্যই আছে, কারণ দিস ইজ ন্যাচারাল ফেনোমেনন, মোস্ট ডাইনামিক থিং, প্রেসিপিটেশন অর টেম্পারেচার, কিন্তু তবু একটা মানে দেয়ার ইজ নো ডেফিনিট ট্রেন্ড যে বাড়ছে আর কমছে। একটা প্যারালাল একটা ট্রেন্ড, আমরা ট্রেন্ড, এটা আমার এর থেকে একটু বাইরে, কিন্তু অলসো ইম্পর্টেন্ট যেটা এয়ার কোয়ালিটি কি থাকলে পরে, লেস দেন কত হলে পরে আমরা এটাকে বলবো যে আমাদের সহ্য ক্ষমতার ভেতরে আছে, সবকিছু আছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড, মার্কারি, কপার, আর্সেনিক, লেড, এগুলো ইয়ার, নট সয়েল, ইয়ার। এবং মাইক্রোগ্রাম থেকে ন্যানোগ্রামে যেটা দেওয়া আছে, এর থেকে অনেক বেশি পরিমাণে পাচ্ছি আমরা। মানে মেইন জায়গাটা আছে, সেই গ্রিন হাউস গ্যাস ইজ মেইন কালপ্রিট। কেন কালপ্রিট? কার্বন ডাই অক্সাইড বেড়ে যাচ্ছে প্রচুর,
কত পার্সেন্ট? 65% হচ্ছে রেসপন্সিবল ফর ফুয়েল অ্যান্ড ইলেকট্রিসিটি, ফসিল ফুয়েল অ্যান্ড ইলেকট্রিসিটির জন্য, ইন্ডাস্ট্রির জন্য। ফসিল ফুয়েল কিসে ব্যবহার হয়? গাড়ি, ট্রান্সপোর্ট অ্যাজ ওয়েল অ্যাজ ফসিল ফুয়েল ব্যবহার হয় আপনার যে কোনো ইন্ডাস্ট্রিতেও ফসিল ফুয়েল অনেকটা, নট অনলি ইলেকট্রিসিটি, ফসিল ফুয়েলও ব্যবহার হয়। এবং ইলেকট্রিসিটি সেটা হচ্ছে 65%। আর কার্বন ডাই অক্সাইড বেরোয় কোথা থেকে? ফরেস্ট থেকে যে ডেব্রিজ যেগুলো বেরোচ্ছে সেখান থেকেও, এবং মাইক্রো অর্গানিজম যেগুলো থাকে সয়েলে তারাও কার্বন ডাই অক্সাইড এবং মিথেন তৈরি করে। সেটা হচ্ছে 11%, দুটো যোগ করলে হচ্ছে 76%। তাহলে এই গ্রিন হাউস গ্যাসের মেইন কালপ্রিট হচ্ছে কার্বন ডাই অক্সাইড। যখন আইপিসিসি মিটিং গুলো হয় তখন, বিশেষ করে যখন আপনার এর আগের যে রাশিয়ান প্রেসিডেন্ট ছিলেন, এখন যিনি তার আগে যে ছিল, ও বলেছিল যে এই ক্লাইমেট চেঞ্জের জন্য মেইনলি দায়ী হচ্ছে মিথেন 16%, এবং এই মিথেনটা প্রডিউস হয় ডিউ টু সাবমার্স এগ্রিকালচার, রাইস প্রোডাকশনের জন্য। কারা করে? সাউথ এশিয়ান কান্ট্রি মেইন। কাজে ওরা মিথেন, ওরা গ্লোবাল ওয়ার্মিং করছে, আমরা কেন তার দায় নেব? এই জন্য ওরা আইপিসিসিতে সই করেনি। টোটাল গ্রিন হাউস টোটাল তাই তার মধ্যে মেজরিটি হচ্ছে কার্বন। কোন কোন সেক্টর প্রডিউস করছে? 29% হচ্ছে ইন্ডাস্ট্রি। এখানে শুধু কার্বন ডাই অক্সাইড নয়, এখানে টোটাল গ্রিন হাউস। আর 29% ইলেকট্রিসিটি, তার মধ্যে 21% কোল, 7% ন্যাচারাল গ্যাস এবং 1% অয়েল। 20% এগ্রিকালচার ল্যান্ড ইউজ অ্যান্ড ওয়েস্ট, তার মধ্যে 7% হচ্ছে লাইফ স্টক। ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। ওরা আমাদেরকে মেইনলি দোষ দেয় 6% মাত্র ক্রপ প্রডিউস করে, অনলি 6%। 7% লাইফ স্টক। কি করে লাইফ স্টক প্রডিউস করে? লাইফ স্টক প্রডিউস করে কার্বন ডাই অক্সাইড না, মিথেন। যে কোনো লাইফ স্টকের ওরা দুবার খায়, মানে চিবল ডাইজেস্টরের প্রসেসটা হচ্ছে রিউমেন থেকে, সেখান থেকে মুখে নিয়ে আসে, এনে আবার সেটাকে ওরা দ্বিতীয়বার যখন ওটাকে ডাইজেস্ট করার চেষ্টা করে তখন ওরা বেলচিং ঢেকুর উৎপাদন করে, ঢেকুরের মাধ্যমে ওরা মিথেন ছাড়ে। সেই মিথেনটা 7% আমাদের এগ্রিকালচার থেকে অনেক বেশি। কারা মেইনলি লাইফ স্টক করে? ইউরোপিয়ান কান্ট্রি। কি চেহারা ছিল? এখন বলেছিলাম যে এখন আমরা আইস এজের দিকে যাচ্ছি। কবে থেকে? 100,000 ইয়ার্স সময় থেকে আস্তে আস্তে আমরা কোল্ড এজের দিকে যাচ্ছি। কোল্ড এজের দিকে যাওয়ার সময় এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের আইস এজ। এখানে হচ্ছে কার্বন ডাই অক্সাইডের ppmv, পার্টস পার মিলিয়ন ভলিউম। এই পুরোটাতেই একটা মোটামুটি ট্রেন্ড ছিল, বাড়ছে কমছে, কিন্তু এই যে জিরো, যেটা মানে আজকের দিনে হঠাৎ করে কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশন প্রচন্ড বেড়ে গেল, 350 উপরে উঠে গেছে। One degree Celsius Earth warmer হচ্ছে now than it has been at least 1,000 years ago. 1 ডিগ্রি সেন্টিগ্রেড আগে ইনক্রিজ হতে 1000 বছর লাগতো। এখন কত তাড়াতাড়ি ওয়ার্ম হচ্ছে, কেননা যেহেতু ম্যান ইনডিউসড। আচ্ছা, একটা ইন্ডাস্ট্রি এই রেটে কার্বন ডাই অক্সাইড বাজারে ছাড়ছে, এনভায়রনমেন্টে বাজারে ছাড়ছে 40 গিগাটন। তার বেশিরভাগটাই কিন্তু সমুদ্রে অ্যাবজর্ব করে, কিছুটা নেয় হচ্ছে গাছ, বাকিটা অ্যাটমসফিয়ারে পড়ে থাকে। তাতেই আমাদের ত্রাহি রব হয়ে গেছে। ফিউচারটা কত ডেঞ্জারাস হতে পারে উই ক্যান ইমাজিন। এবং এই যে যারা কার্বন ডাই অক্সাইড গুলো মেইনলি এমিট করে, এমিশনটা করার জন্য রেসপন্সিবল, যদি প্রকৃতি এইভাবে ডিগ্রেডেড হতে থাকে, তারা তো ভাবছে আমি তো আমার সিন্ধুকে টাকা জমাচ্ছি, কিন্তু তারা কি বেঁচে থাকবে? তারাও তো বেঁচে থাকবে না, তারাও তো নিজের মৃত্যু কবর ঘুরছে। কাজ আছে। ফরেস্টের চেহারাটা কি ছিল গ্লোবালি? এই গ্রিনটা হচ্ছে একটা স্যাটেলাইট ইমেজ, গ্লোবাল স্যাটেলাইট ইমেজ। এই গ্রিন যে কালারেশনটা দেখছে, এগুলো ফলস কালার কম্বিনেশন করে ভরা। এই গ্রিনটা হচ্ছে ফরেস্ট, গ্লোবাল ম্যাপ অফ ফরেস্ট কভার 2020। নাও অ্যাভেলেবল ইন গুগল আর্থ। গুগল আর্থে এটা পাওয়া যায়। গুগল আর্থে যদি ঢোকে এটা পেয়ে যাবে।
কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে হলো দেখা যাচ্ছে যে ফরেস্ট বাড়ছে, লোকজন কিছুটা মানে একটি গাছ একটি প্রাণ এই স্লোগান দিয়ে, এটা একটা বোকা বানানোর স্লোগান। আমি একটা গাছ লাগালাম তার মানে কি প্রকৃতি থেকে সমস্ত কার্বন ডাই অক্সাইড তুলে নিল না। আর গাছটা আমি কেন লাগাবো? আমরা তো ট্যাক্স দিচ্ছি তোমাকে। তুমি প্রকৃতির যে কার্বনটাকে ক্ষতি করছো, কার্বন ফুটপ্রিন্ট, কার্বন সিকুয়েস্ট্রেশন, এগুলো অনেক কিছু আজকাল আমরা রিসার্চ করি। বায়োচার তৈরি করা, পাইরেলাইসিস করে কার্বনকে বায়োমাসকে পোড়ানো যাতে নাকি কম কার্বন ডাই অক্সাইড বেরোয় এবং বায়োচার পাই, সেটাকে আমরা মাটিতে ইনকর্পোরেট করে দেই, তাহলে পরেই কিন্তু কার্বনটাকে আমরা সিকুয়েস্টার করতে পারি। এই ধরনের কাজও আমাদের গ্রুপ করছে। কিন্তু এই যে ফরেস্টের যে ব্যাপারটা কতটা কমে গেছে, আজকে আমরা তো জানতাম আফ্রিকান কান্ট্রি পুরোটাই ফরেস্ট, ওটা তো নেই আর ফরেস্ট। নেক্সট, এখানে পজিটিভ চেঞ্জ বাড়ছে, ভারতবর্ষ ফরেস্ট কিছু কিছু এরিয়াতে বাড়ছে। নেগেটিভ চেঞ্জ কোথায় কমছে? পুরো ওয়েস্ট বেঙ্গল এবং পুরো নর্থ ইস্ট রিজিয়নটাতে ফরেস্টের অবস্থা দেখো। কেন? ওখানে তো প্রচুর ফরেস্ট ছিল, ওখান থেকেই জঙ্গল কাটা হচ্ছে বেআইনি ভাবে। ল্যান্ডসেট হচ্ছে একটা স্যাটেলাইট, ল্যান্ডসেট 1 1972 তে আমরা এই ছবিটা ডাউনলোড করেছি। এটা 1995 এ, এটা 2018 1995 কালারটা এটা খুব ব্রাইট দেখাচ্ছে, এটা খুব পেল দেখাচ্ছে। তার মানে এই নয় যে এখন জঙ্গল খুব ঘন হয়ে গেছে, তার মানে হচ্ছে হলো স্যাটেলাইটটা উন্নত হয়েছে। ডিউ টু অ্যাডভান্স স্যাটেলাইট আমার কালারটা চেঞ্জ। কিন্তু এই যে পেল জায়গাটা যেটা একদম লাইট গ্রিন, সেখানে কিন্তু লাইট গ্রিন ছিল না 72 তে, সেখানে কিন্তু ঘন জঙ্গল ছিল। এই আইল্যান্ডটা দিন দিন ছোট হতে হতে এই জায়গাটায় এসেছে। তার মানে কি আমরা যে মুখে বলি যে সি লেভেল, ওয়াটার লেভেল বাড়ছে, ইনান্ডেশন, তার জলবিদ্যুৎ একটা স্যাটেলাইট ইমেজ আজ 72 তে পুরো সুন্দরবন এরিয়া ছিল ফরেস্টে ভর্তি। আর আজকাল 2018 তে লেটেস্ট আরো কত বাজে সিনারিও পাবো আমরা, কি অবস্থা হয়ে গেছে। মেইন যেটা বড়ান বাইন এগুলো খুব একটা নেই। তো স্যালিনিটি দেখুন, স্যালিনিটি কিন্তু নন স্যালাইন, স্যালিনিটি আগে অনেক বেশি ছিল। এই বলে আমি শেষ করলাম। I have a question, sir. May I ask you? Yes, sure. Sir, you said that actually I have also read that the forest survey report that is released every year or biannually by government of climate and forest and climate change. They are saying that the total forest cover in India is increasing, or the forest density is increasing. But in the same way, there is a NGO, that is some global forest watch. They are saying that okay, it is the forest cover is increasing, but the natural forest is shrinking. The old forest is decreasing, and only the planting forest is increasing. So I don't want to go to the nitty-gritty of the government policies, so neither I'm in a position to change it. But my simple question is the planted forest is equally potential or equally potent to cope the climate change, just like the natural forest or the old forest? That's my question. No, obviously both are not the same. One is the plantation forest means the people used to plant the particular that crop which is more beneficial. More beneficial means financial point of view. I have visited one particular, I can give you some reference, some example of a particular forest. The name of the forest is Lupi, LUPTI. It is in Bengabad block of Giridi district of Jharkhand. Okay, and I have seen that previously from 1996 I am working. Actually, I was working there that time, and I have seen that the entire area was full of forest. Now you hardly find forest there.
Only some forest areas are there, that is, they have planted only sal plant or sonajuri, which is completely useless. The sonajuri and eucalyptus, these two, we don't know why the government has taken this policy to plant. I am saying sitting here, sir, don't you? Okay, sir. This Please is allow. Okay, so considering this sonajuri and this eucalyptus, I don't know why government policy is like this. If they plant mango, which is very much native to this area, jackfruit or any fruit crop, what happens? The surrounding people, those who are below the poverty level, they can eat. Now our problem is not to feed the people. Our problem is to nourish the people. Nourish means the balanced food. Okay, to give their, to supply them the balanced food. So to make a food or the diet balanced, it should have some fruits, it should have some other animal protein and all those things. So if your objective is to plant a tree, why not a fruit tree? They are saying that there will be some social conflict. What type of social conflict? If you plant, suppose a village having 100 households, 100 টা ঘর আছে. If you plant more than 100 mango plant there, so each, and if you give the responsibility for a household for each plant, for a single plant, they can nourish those plants and they can take the advantage. So I'm here to give a nutshell of what was described, what was discussed today. So, sir started with the climate system, the definitions of climate, weather, and different climatological terms, and he explained several instruments and tools that is related to agronomy, like agrometeorology. He explained the term wind vane, microclimate versus hydroclimate, hair hydrograph. Then there was evapotranspirator. Then there was sample stock, sunshine recorder, just like that. And then he explained the reason, the natural and the anthropogenic factors that's responsible for the climate change. I think sir explained in a very lucid way, in a very student-friendly way, and will help you all to understand all the little factors or the nitty-gritty that's responsible for the climate change and probably your prospective role to cope that, to prevent that. So with this, I will end up, and thank you so much, sir, again for accepting my invitation for coming today and for making this a very, very special for us. Thank you so much, sir.